সঙ্গে সঙ্গে পেছনে ফেরে, কিন্তু সেখানে শুধু মূর্তিটাই রয়েছে। ভয়ে তার সারা শরীর ঠান্ডা হয়ে যায়। রতন দোকানের কর্মচারী। রতন দোকানের এক কোণ পরিষ্কার করছিল। হঠাৎ তার চোখ পড়ে নতুন আনা মূর্তিটার দিকে। সে দেখে মূর্তিটা যেন জীবন্ত হয়ে উঠেছে। মূর্তির মানবী রূপ তার দিকে তাকিয়ে আছে। কে ওখানে? দেবী মূর্তির ছায়াটা নড়ে ওঠে। এক শীতল নারীকণ্ঠ শোনা যায়। আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দে, খেতে দে আমায়। কে কে আপনি? বাঁচাও বাঁচাও বাঁচাও! হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৌরভ। কিউরিও শপের কর্মচারী রতনের সাথে যা ঘটল তা ছিল এক ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা মাত্র। আর এই অধ্যায়ের কেন্দ্রে রয়েছে অতীন মুখার্জি, একজন সফল সেলস টিম লিডার এবং অ্যান্টিক জিনিসের পোকা। চলুন ফিরে যাই গল্পের শুরুতে। কংগ্রাচুলেশন অতীন, ইস্টার্ন জোনে তুমি সেরা কাজ করেছো। তোমাকে তো প্রমোশন দেওয়া হচ্ছে। কলকাতার অ্যাওয়ার্ড ফাংশনে কনফার্মেশন পেয়েই যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। অতীন অফিস থেকে বেরিয়েই তার বন্ধু সুবেশকে ফোন করে। হ্যালো সুবেশ, আরে ভাই আজ পার্টি হবে। আরে দাঁড়া দাঁড়া বলছি, দারুণ একটা খবর আছে। আরে না রে, তুই ছাড়া এই শহরে আমার আর আছেটা কে? সন্ধ্যায় তোর দোকানে আসছি। ঠিক আছে। অতীন ও সুবেশ কথা বলছে। অতীন দোকানের জিনিস দেখতে দেখতে সেই অদ্ভুত মূর্তিটার সামনে এসে দাঁড়ায়। বাহ, এটা তো দারুণ জিনিস। হাতে বিনা, আবার মরা মানুষের খুলি। ইন্টারেস্টিং, কি অদ্ভুত কম্বিনেশন। তিব্বতীয় মূর্তি মনে হচ্ছে। এই সুয়েশ, এটা তিব্বতীয় মূর্তি বলে মনে হচ্ছে। হ্যাঁ রে, আমিও তাই ভাবছি। এক পুরনো জমিদার বাড়ির শেষ অংশীদারের কাছ থেকে আমি এটা পেয়েছি। ওই বাড়ির পুরোহিত মশাই বিনামূল্যে এটা আমাকে দিয়ে দিয়েছে। বিনামূল্যে? এত সুন্দর একটা মূর্তি। ইন্টারেস্টিং ব্যাপার। হ্যাঁ, পুরোহিতকে বাড়ির জামাই না বাধা দিতে গিয়েছিল, কিন্তু বাড়ির মেয়ে তাকে থামিয়ে দিল। মনে হলো ওরাও মূর্তিটার থেকে মুক্তি পেতে চায়। যে দালালের মাধ্যমে আমি জিনিসগুলো কিনেছি সেও বলছিল এইসব পুরনো মূর্তির নাকি অনেক কাহিনী থাকে। ওসব ছাড়, দাম কত রাখবি বল, এটা আমি নেব। আরে ধর, তোর আবার দাম, নিয়ে যা, যখন পারবি তখন টাকা দিস। সত্যি বলতে কি, মূর্তিটা দেখলে না আমার গা কেমন ছমছম করে। অতীন লোভ সামলাতে পারে না। সে মূর্তিটা সাবধানে তুলে নেয়। খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দে, খেতে দে আমাকে। অতীন চমকে ওঠে।
ভোর কাটলে সে দেখতে পায় সব কিছু স্বাভাবিক, কিন্তু তার মনে একটা অস্বস্তি থেকে যায়। গভীর রাত, অতীন গাড়ি চালাচ্ছে। গাড়ির পেছনের সিটে সে মূর্তিটা রাখা। অতীন রিয়ার ভিউ মিররে তাকিয়ে চমকে ওঠে। সে তার মৃত মায়ের প্রতিচ্ছবি দেখতে পায়। সঙ্গে সঙ্গে পেছনে ফেরে, কিন্তু সেখানে শুধু মূর্তিটাই রয়েছে। ভয়ে তার সারা শরীর ঠান্ডা হয়ে যায়। বাড়ি ফেরে অতীন। অতীন মূর্তিটা তার বসার ঘরে রাখে। ও মা, এ কেমন মূর্তি গো দাদা বাবু, দেখলেই গা ছমছম করে। পুষ্পদি। পুষ্পদি হলো তার বহুদিনের একটা কাজের লোক। তার মা চলে যাওয়ার পর থেকে সেই অতীনকে দেখাশোনা করে। ও তুমি বুঝবে না পুষ্পদি, এটা অমূল্য জিনিস। অতীন রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দে, খেতে দে আমায়। কি হলো? ও স্বপ্ন ছিল। অতীন ঘুম থেকে উঠে জল খেতে যায়। সে দেখে জলের জাগ থেকে জলের বদলে রক্ত পড়ছে। এ কি রক্ত? রক্ত কোথা থেকে এলো? বাবা, আতিন, মা তুমি এখানে? দেবীকে খেতে দে বাবা, তবে আমার খিদে মিটবে। তার আবার ঘুম ভাঙে। উফ, এটাও স্বপ্ন ছিল? কি হচ্ছে আমার সঙ্গে এটা? উফ, মাথাটা খুব ধরেছে। অতীন চিৎকার করে ওঠে। সে দেখে জলের গ্লাস নিচে পড়ে আছে, আর ভিজে মেঝেতে একটা নারীর পায়ের ছাপ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। পরদিন সকালবেলা ভবেশবাবু অতীনের বাড়িতে এসছেন। ভবেশবাবু হলেন অতীনের বাবার বন্ধু। তিনি মূর্তিটা দেখছেন। ও ভবেশ কাকু, কখন আসলে? এই তো এই 2 মিনিট হলো। দেখেছো তো মূর্তিটা? দেখলাম। এটাকে তো কোনো সাধারণ দেবী মূর্তি বলে মনে হচ্ছে না, কোনো তান্ত্রিক দেবী হবে। বজ্রযান বৌদ্ধ ধর্মে এমন মূর্তির উল্লেখ পাওয়া যায়। তার মানে তো এর বয়স প্রায় 700-800 বছর। অতীন মূর্তির সামনে কিছু ফুল রাখে। হঠাৎ একটা দমকা হওয়ায় ফুলগুলো নিচে পড়ে যায়। এই এসব কি করছিস? নিয়ম না জেনে কোনো দেবদেবীর পূজা করতে নেই, না হলে দেবদেবী কুপিত হন। এর ফল খুব একটা ভালো হয় না। আমি এক কালী মন্দিরের পুরোহিতকে নিয়ে আসব,
তার আগে তুই কিন্তু এই মূর্তিতে একদম হাত দিবি না। তুমি হঠাৎ সিরিয়াস হয়ে গেলে কেন ভবেশ কাকু? আমি তো দেবীর কোনো ক্ষতি করিনি, পুজোই তো করছি সামান্য। এতে দেবীর অসন্তুষ্ট হওয়ার তো কোনো কারণই নেই। একদম না। এসব তান্ত্রিক দেবদেবী আর তন্ত্র সাধনার যেসব পুজো হয়ে থাকে, সেসব পুজোতে অনেক নিয়ম আছে, অনেক মন্ত্র আছে। এই সব দেবদেবীর পুজো করতে গেলে সঠিক নিয়ম এবং মন্ত্র মেনে পুজো করতে হয়। দেবী কুপিত হন, দেবী রুষ্ট হন, এতে মঙ্গল হয় না। তাই আমি কাল পুরোহিত নিয়ে আসি, দেখি তিনি কি বলেন। তুই কিন্তু তার আগে একদমই মূর্তিতে হাত দিবি না, ঠিক আছে? আচ্ছা শোন, আমি আসছি, ঠিক আছে? কালকে তোর সঙ্গে কথা হচ্ছে। অতীন অ্যাওয়ার্ড ফাংশনে এসছে। সময় তখন রাত 9টা। স্টেজ সাজানো। অতীন অস্থিরভাবে বসে আছে। শুধুই তার কানে দেবীর কণ্ঠস্বর বাজছে। আমার খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দে, খেতে দে আমাকে। অতীন ডিনারের প্যাকেটটা নিয়ে বাড়ির দিকে রওনা হয়। রাস্তায় গাড়ি চালাতে চালাতে হঠাৎ তার গাড়ির সামনে এক নারী এসে দাঁড়ায়। আমার খুব খিদে পেয়েছে, অনেকদিন কিছু খাইনি, আমায় খেতে দেবে? মেয়েটির মুখে খিদের কথা শুনে অতীনের দেবীর কথা মনে পড়ে যায়। সে তার ডিনারের প্যাকেটটা মেয়েটিকে দিয়ে দেয়। আমার কেউ নেই জানো, আমাকে তোমার সাথে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, তুমি কেঁদো না, চলো। অতীন মেয়েটাকে গাড়িতে তুলে নেয়। কিছু সময় পরে অতীন তার বাড়িতে এসে পৌঁছায়। পুষ্পাদি, পুষ্পাদি, গেটটা খোলো। পুষ্পাদি দরজাটা খুলে অতীনের সঙ্গে একটা অচেনা মেয়েকে দেখে অবাক হয়ে যায়। এই আপনি কাকে তুলে এনেছেন দাদা বাবু? নাম পরিচয় না জেনে একটা অচেনা মেয়েকে? ওর নাম ডামরি। আপাতত আমাদের স্টোর রুমটাতে থাকার ব্যবস্থা করে দাও। তোমাকে রান্নার কাজে সাহায্য করবে। এখন কথা বাড়িও না, আমার মায়ের পুজো দিতে দেরি হয়ে যাচ্ছে। পুষ্পাদি অনিচ্ছা সত্ত্বেও ডামরিকে তাদের স্টোররুমে নিয়ে যায়। ডামরির চোখে এক কুটিল দৃষ্টি, যেটা দেখে পুষ্পাদির ডামরিকে খুব একটা সুবিধার মনে হলো না। অতীন ওই দেবী মূর্তির পুজো করতে লাগলো। এদিকে হঠাৎ লোডশেডিং হলো। পুষ্পাদি হাতড়ে হাতড়ে একটা মোমবাতি জ্বালায়। মোমবাতিটি নিয়ে পুষ্পাদি সামনে এগোতে যাবেই হঠাৎ পুষ্পদির চিৎকারের পর তাকে আর খুঁজে পাওয়া গেল না। বাড়িতে নতুন মেয়ে আসা ডামরি আর অদ্ভুত দেবীমূর্তিকে নিয়ে অতীন এক নতুন জীবনের দিকে এগোতে থাকে। কিন্তু এ জীবন স্বাভাবিক ছিল না। চলুন দেখি এরপর কি হলো। আপনাদের কথা অনুযায়ী পুষ্পদি এখানে প্রায় 15 বছর ছিলেন। তা
এভাবে হুট করে কোথায় চলে যেতে পারেন? আমরাও তো সেটাই বুঝতে পারছি না যে কোথায় গেলেন পুষ্পদি। ইন্সপেক্টরের চোখ পড়ে ডামরির ওপর। ডামরি ভয়ে ভয়ে এক কোণে দাঁড়িয়ে আছে। আপনার বন্ধুর ছেলের এবারে একটা বিয়ের ব্যবস্থা করুন মশাই। এভাবে রাস্তা থেকে মেয়ে তুলে আনাটা মোটেও ঠিক বিষয় নয়। অতীন খেতে যাবে এমন সময় ডামরি বলে ওঠে, মায়ের পুজো না দিয়ে খেতে বসে গেলেন? ঘোর ভাঙতেই অতীন চমকে ওঠে। সে খাবার ফেলে দিয়ে নিজেকে মারতে থাকে। তুমি স্নান করে এসো, আমি মায়ের ভোগ ব্যবস্থা করছি। ডামরি রান্নাঘরে গিয়ে কিছু একটা রান্না করে। সেই ভোগ দেবীকে নিবেদন করে অতীন। সেই ভোগে ফলমূল নয়, ছিল আমিষ। সেদিন রাতেই অতীন দেখে দেবী সেই ভোগ গ্রহণ করেছেন। দেবীর মুখে প্রসাদের অংশ লেগে আছে। ডামরি, মা আমার ভোগ গ্রহণ করেছে, দেখো তুমি। অতীন ও ডামরি দুজনেই দেবীর পায়ে লুটিয়ে পড়ে। ডামরির মুখে এক পৈশাচিক হাসি। এই ঘটনার কয়েক সপ্তাহ পর অতীন যেন দিনে দিনে উন্মাদ হয়ে যাচ্ছে। শ্মশানে গিয়ে চিৎকার করছে। অফিসে তার আনা খাবার থেকে পচা গন্ধ বেরোচ্ছে। ম্যানেজার তাকে ছুটিতে যেতে বলছে। বাড়িতে ডামরির রান্না করা খাবার সে খেতে পারছে না। বমি করতে করতে ঘৃণার সহিত সে মুখে তুলছে। অতীনের এরকম অবস্থা দেখে চিন্তিত হয়ে ভবেশবাবু সুবেশের দোকানে যান। সেখান থেকে তারা সেই পুরোহিতের বাড়ির দিকে রওনা হয়। উনি কোনো সাধারণ দেবী নন, উনি দশ মহাবিদ্যার নবম দেবী মাতঙ্গী। চণ্ডালী রূপেই পূজিত হন উনি। যা কিছু অপবিত্র পরিত্যক্ত সে সব কিছুরই অধিষ্ঠাত্রী দেবী তিনি। তার পূজার নিয়মে ভুল হয়ে গেলেই তিনি প্রথমে বুদ্ধি নাশ করেন, তারপর তার বোধ চিন্তা সবকিছুই কেড়ে নেন। শেষে এক পিশাচিনীকে তার পিছু লেলিয়ে দেন। পিশাচিনী? হ্যাঁ, সে মানুষের বেশে আসবে। এক অমাবস্যায় সেই হতভাগ্যের পিছু নেবে, আর ঠিক পরের অমাবস্যায় তাকে দেবীর কাছে উৎসর্গ করবে। আজই সেই অমাবস্যা, আর আজই অতীনের শেষ রাত। পারবে না, অতীনকে কেউ বাঁচাতে পারবে না।
অন্যদিকে অফিস থেকে ফেরার পথে অতীন একটি চায়ের দোকানে দাঁড়ায়। দাদা, একটা রুটি হবে? হ্যাঁ হবে, বসুন, দিচ্ছি। বেশ কিছুদিন ধরে বাড়ির পচা দুর্গন্ধযুক্ত খাবার খেতে না পেয়ে সে বাধ্য হয়ে দোকানটিতে খাবার খেতে ঢোকে। সেখানে একজন ভদ্রলোক বসে থাকেন, গলায় এক রুদ্রাক্ষের মালা, চোখে চশমা, কপালে এক লাল তিলক। সে ভদ্রলোক অতীনকে দেখে একটু সংশয় বোধ করেন। তিনি তাকে বলেন, তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ, কই না তো। হুম, সামনে তোমার খুব বড় বিপদ আসতে চলেছে, এমনকি তোমার প্রাণহানি অবধি হতে পারে। এটা কি তুমি জানো? হ্যাঁ, প্রাণহানি হতে পারে আমার? আচ্ছা, আপনি কে বলুন তো, আর আমার বিষয়ে এসব আপনি কি বলছেন? আমি তন্ত্রমন্ত্র নিয়ে একটা বই লিখেছি। তন্ত্রের কথা শুনে অতীন সম্মোহিতের মতো তাকায়। ভদ্রলোক অতীনের গলায় একটা উজ্জ্বল পাথর পরিয়ে দেন। পাথরটা পরানোর সাথে সাথেই অতীন সম্মোহন থেকে বেরিয়ে আসে। সে তার স্বাভাবিক আত্মচেতনায় ফিরে আসে। এই পাথরটা কখনোই খুলবে না, যেই পরিস্থিতিই হোক। এই পাথরটাই তোমার রক্ষা কবচ, এটাই তোমাকে রক্ষা করবে। অতীন বাড়ি ফেরে। অতীন বাড়ি ফিরতেই সব আলো নিভে যায়। অতীন, খুব বিপদ। ডামরি কোনো সাধারণ মানুষ নয়, সেই ওই পিশাচিনী। আজ আমাদের ওর মুখোমুখি হতে হবে। ভয় পাস না, আমি তোর সাথে আছি। অতীন গলার পাথরটা স্পর্শ করে সাহস যোগায় এবং ভবেশ বাবুর সাথে বাড়িতে ঢোকে। অতীন ঘরে ঢুকতেই দেখে ডামরি তার দু পায়ে আগুন জ্বালিয়ে একটা হাঁড়িতে কিছু রান্না করছে। তার চেহারা ভয়ঙ্কর, যেন এক পৈশাচিক রূপ। অতীন উকি দিয়ে দেখে হাড়ির মধ্যে একটা মানুষের হাত, হাতের আঙুলে তার মায়ের দেওয়া সেই আংটিটা, যেটা পুষ্পাদি পরত। ডামরি, কি হচ্ছে এসব? পুষ্পাদির হাত, তার মানে তুমি? ডামরি তার পৈশাচিক রূপ নিয়ে অট্টহাসি হাসতে থাকে। দাদা বাবু, দেবীকে ভোগ দেবে না? অতীন, তুই যাস না, দাঁড়া ওখানে, যাস না ওর কাছে। সব ভুলে গিয়ে অতীন ডামরির দিকে এগোতে থাকে। ভবেশবাবু বাধা দিতে গেলে ডামরি এক ঝটকায় ভবেশবাবুকে দূরে ফেলে দেয় আর অতীনের গলা চেপে ধরে। কিন্তু অতীনের গলার পাথরের জন্য সে অতীনকে ছুঁতে পারে না। ডামরি সম্মুখীন করার চেষ্টা করে। অবশেষে অনেক চেষ্টার পর অতীন সম্মোহিত হয়ে যায় এবং পাথরটা তার গলা থেকে খুলে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে সেই পৈশাচিক ডামরি তাকে
গলা ধরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর ডামরি অতীনের দিকে এগোতে থাকে। হঠাৎ করে ভবেশবাবু পেছন থেকে ডামরির পাটা টেনে ধরে। ডামরি পেছনে ফেরে এবং লাথি মেরে ভবেশবাবুকে দূরে ফেলে দেয় এবং সাথে সাথে ভবেশবাবু অজ্ঞান হয়ে যায়। এদিকে অতীনের হুঁশ ফেরে এবং চোখ খুলে দেখে ভবেশবাবু অজ্ঞান হয়ে পড়ে আছে। ভবেশবাবুকে দেখে তার সমস্ত স্নেহ, ভালোবাসা, সমস্ত কথা মনে পড়ে যায়। সে শেষ চেষ্টা হিসেবে হাত বাড়িয়ে মেঝে থেকে পাথরটা তুলে নেয় এবং ডামরি তার কাছে এলে সঙ্গে সঙ্গে ডামরির কপালে সেই পাথরটা ছুঁইয়ে দেয়। ডামরি যন্ত্রণায় ছটফট করতে করতে বিকট চিৎকার করে মিলিয়ে যায়। চারিদিকের ভৌতিক পরিবেশ স্বাভাবিক হয়ে যায়। অতীন ঠাকুর ঘরে যায়। সে দেখে দেবী মাতঙ্গীর মূর্তির চোখ দিয়ে রক্তের ধারা বইছে। অতীন মূর্তির দিকে তাকিয়ে থাকে। তার মুখে ভয় বা স্বস্তি কিছুই নেই, আছে এক অদ্ভুত প্রসন্নতার হাসি। দুদিন পর ভবেশবাবু হাসপাতালে সামান্য সুস্থ। অতীন তাকে দেখছে। আপদ বিদায় হয়েছে তো? অতীন কোনো উত্তর দেয় না, শুধু হাসে। আমার খিদে